দেখো রেলওয়ে নিচ্ছে না কোনো ব্রেক, কারণ রেলওয়ে পরপর পরীক্ষা নিয়ে যাচ্ছে। তাই বলছি রেলওয়ে নিচ্ছে না কোনো ব্রেক, আর রেলওয়েতে আমাদের গেঁথে দিতে হবে নিজেদের নামের একটা পেরেক। কেন? কারণ পরপর পরীক্ষা চলছে, এই পরীক্ষাগুলো একটা মোক্ষম সুযোগ আমাদের দিয়েছে যে একটা চাকরি পাওয়ার। তো 2026 আমাদের একটা চাকরি পেতেই হবে। এনটিপিসির পরীক্ষা রয়েছে আজকে তোমাদের জন্য। এনটিপিসির বিগত বছরের পরীক্ষায় আসা, রিসেন্ট 25-24 পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে এসেছি। শুধু প্রশ্ন সলভ করাবো না, প্রশ্নের পুরো ডেসক্রিপশন করাবো, কনসেপ্ট জানাবো। শুধু সায়েন্সের প্রশ্ন করাবো না, তার সঙ্গে সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির কোশ্চেনও আমি করাবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন স্ক্রিনে কি রয়েছে। প্রথম প্রশ্ন, আগের দিন ক্লাসে আমি এইচডাব্লিউ দিয়েছিলাম, আগের ক্লাসটা যারা দেখোনি দেখে নেবে। দেখো রয়েছে লেবু বা ভিনিগারের টক স্বাদের জন্য দায়ী প্রধান উপাদান কোনটা। তাহলে লেবু বা ভিনিগারের টক স্বাদ হচ্ছে কেন? সবাই পারবে উত্তরটা। দেখো এটা সহজ প্রশ্ন ছিল, অ্যাসিড। এবারে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে লেবুতে কোন অ্যাসিড আছে দাদা, লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? তো লেবুতে পাওয়া যায়, মনে রাখবে, সাইট্রিক অ্যাসিড। লেবুতে পাওয়া যাচ্ছে বাবা সাইট্রিক অ্যাসিড। যদি বলে স্যার ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়, ভিনিগারের মধ্যে কি পাওয়া যাচ্ছে না অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে ভিনিগারের মধ্যে। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের মধ্যে পাওয়া যাচ্ছে। পরীক্ষায় কোশ্চেন দেয় যে লেবুর মধ্যে কোন ভিটামিন আছে, বা সাইট্রিক অ্যাসিড এর মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়? স্যার ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন সি। স্যার ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? কোশ্চেন তোমাকে দিতে পারে। মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে বাবা অ্যাসকর্বিক অ্যাসিড। এই নামটাও তোমার পড়ে রাখতে হবে। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে বলো ভিনিগারের মধ্যে যে অ্যাসিটিক অ্যাসিড আছে, এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত তুমি পড়ে রাখবে CH3COOH, CH3COOH। স্যার এটাকে কি অ্যাসিড বলে? এটাকে জৈব অ্যাসিড বলে। এটা একটা জৈব অ্যাসিড, তার সঙ্গে এটা একটা মৃদু অ্যাসিড। এটা একটা জৈব অ্যাসিড প্লাস এটা একটা মৃদু অ্যাসিড। দেখো একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন বেরোতে পারে বুঝতে পারলে। তাহলে এই টাইপের করে পড়াশোনা করতে হবে। পরের কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে কম্পিউটার সম্পর্কে একটা প্রশ্ন, কম্পিউটারের প্রশ্ন দেবে। দেখো দিয়েছে এখানে কম্পিউটার চলাকালীন ডেটা সাময়িকভাবে জমা রাখার জন্য কোন ধরনের মেমোরি আমরা ব্যবহার করি। দেওয়া আছে র্যাম, ক্যাচে, রোম না হার্ড ডিস্ক। যখন কম্পিউটার চলছে তখন সাময়িকভাবে কম্পিউটারের মধ্যে যে মেমোরি তৈরি হচ্ছে, মেমোরি জমা হচ্ছে তাৎক্ষণিকভাবে, সেটা জমা থাকে বা সেভ করা থাকে র্যামের মধ্যে। র্যামকে বলা হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এর ফুল ফর্মও পরীক্ষায় দিতে পারে, পড়ে রাখবে এর নাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? দেখো দু রকম মেমোরি হয়, একটা ভোলাটাইল, একটা নন ভোলাটাইল। তো র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। র্যাম কার মধ্যে পড়ছে এটাও পড়ে রাখবে, ভোলাটাইলের মধ্যে পড়ছে। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরির মধ্যে পড়ছে। আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। কারণ রমের মধ্যে তুমি যদি কাজ শেষ করে ফেলো, কম্পিউটারের কাজ শেষ করার পরে তুমি সেভ করে রাখলে, ওটা রমের মধ্যে জমা হয়। আর র্যাম হচ্ছে যখন কাজ করছে, কম্পিউটার যখন কাজ করছে, তুমি যখন কাজ করছো, সেটা তাৎক্ষণিকভাবে জমা হচ্ছে কোথায়? র্যামের মধ্যে। স্যার র্যাম দেখতে কেমন হয়? দেখো ছবি দেওয়া আছে, র্যাম দেখতে এরকম টাইপের হয়, তোমরা দেখতে পাবে লম্বা টাইপের জিনিস কম্পিউটারের বক্সের ভেতর থাকে। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি সম্পর্কে কোন বক্তব্যটা সঠিক? বলেছে 1 নম্বরে আইএনসি 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তা অ্যালান অক্টাভিয়ান হিউম দ্বারা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, এটা একদম ঠিক বলেছে। যে অ্যালান অক্টাভিয়ান হিউম একজন ইংরেজ ছিলেন, একজন ব্রিটিশ ছিলেন। তিনি ভারতীয়দেরকে নিয়ে একটা সংগঠন, একটা দল তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে কি? ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সাল কবে প্রতিষ্ঠা হয়েছিল? 28শে ডিসেম্বর। এটাও পড়ে রাখবে, 28শে ডিসেম্বর 1885 সাল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে দেখি। 1 নম্বর তাহলে আমার ঠিক আছে। 2 নম্বর বলেছে আইএনসি এর প্রথম অধিবেশনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, এটা ঠিক। কিন্তু এই প্রথম অধিবেশন পুনেতে বসেনি। স্যার কোথায় বসেছিল? বোম্বাইতে বসেছিল। এখনকার মুম্বাইয়ের নাম তখন ছিল বোম্বাই। এখন যাকে আমরা মুম্বাই বলি তখনকার নাম ছিল বোম্বাই। এই বোম্বাইতে বসেছিল। এবং গোকুল দাস তেজপাল কলেজ, নাম পড়ে রাখবে, গোকুল দাস তেজপাল কলেজের মধ্যে প্রথম অধিবেশন বসেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের, যা সভাপতিত্ব করেছিলেন আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 72 জন মেম্বার ছিলেন। কতজন? পড়ে রাখবে 72 জন মেম্বার নিয়ে প্রথম অধিবেশন বসেছিল। তাহলে উত্তর আমার কি হচ্ছে? এটা তাহলে ভুল হয়ে গেল আমার। শুধুমাত্র 1 নম্বর পয়েন্টটা ঠিক আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে স্যার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। দ্বিতীয় অধিবেশনে কে করেছিলেন? তো পড়ে রাখবে দ্বিতীয় অধিবেশন বসেছিল আমাদের কলকাতায় 1886 খ্রিস্টাব্দে। 1886, 1886। কে সভাপতিত্ব করেছিলেন? না দাদাভাই নওরোজি। এই দাদাভাই নওরোজির নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইনি সেই ব্যক্তি যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের
তিনবার সভাপতি হয়েছিলেন তিনবার, একবার 1886 তো বললাম, আর একবার হচ্ছে 93, একবার 1906, তিনবার সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি, পড়ে রাখবে। এবং তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট, যে তৃতীয় যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন হয় 1887, 85, 86, 87, তো 87তে সভাপতিত্ব করেছিলেন কে বাবা, না প্রথম মুসলিম ব্যক্তি যার নাম হচ্ছে বদরুদ্দিন তাইয়াবজি। এই বদরুদ্দিন তাইয়াবজি হচ্ছে প্রথম মুসলিম যিনি জাতীয় কংগ্রেসে সভাপতিত্ব করেছিলেন। কোথায় বসেছিল? মাদ্রাজে বসেছিল। তাহলে প্রথম সভাপতি ছিলেন কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় কে? দাদাভাই নওরোজি। তৃতীয় কে? বদরুদ্দিন তৈয়বজি। তাহলে কত সালে? 85, 86, 87। প্রথমটা কোথায় হয়? মুম্বাইতে। দ্বিতীয়টা কোথায় হয়? দ্বিতীয়টা কলকাতায়। তৃতীয়টা কোথায় হয়? মাদ্রাজে। পড়ে রাখবে, পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে ভারতীয় সংবিধান, পলিটির প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে রিট জারি করার অধিকার রয়েছে? তোমার কোনো মৌলিক অধিকারের খনন করা হলো, তাহলে তুমি ডাইরেক্ট 32 নম্বর ধারা অনুযায়ী কি করতে পারো? সুপ্রিম কোর্টে চলে যেতে পারো। সুপ্রিম কোর্টে তোমাকে অধিকার দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের এই 32 নম্বর ধারাকে বলা হচ্ছে সংবিধানের আত্মা। কি বলা হচ্ছে এটাকে? সংবিধানের আত্মা। এই সংবিধানের আত্মা কে বলেছিলেন? সংবিধানের আত্মা বলেছিলেন আমাদের সংবিধানের প্রতিষ্ঠাতা B.R. আম্বেদকর। এই 32 নম্বর ধারা মনে রাখবে, যে অধিকার দেয় এটা সুপ্রিম কোর্টে তুমি কি করতে পারো? রিট জারি করতে পারো। আর একটা হচ্ছে হাইকোর্টে রিট জারি করতে পারো কোন অনুচ্ছেদে বা কোন ধারা অনুযায়ী? হাইকোর্টে রিট জারি করতে পারো কোন ধারা অনুযায়ী? না 226, এটাও তোমরা পড়ে রাখবে, 226। এগুলো তোমাদের বিদেশ স্যার পড়ান, তোমরা জানো। চলে এসো, ঠিক আছে, আমি একটু পড়িয়ে দিচ্ছি, বিদেশ স্যার নেই তো। সুপ্রিম কোর্টে 5 ধরনের রিট জারি করা যায়। 5 ধরনের রিটের নাম দেওয়া আছে এখানে, দেখো। বন্দি প্রত্যক্ষীকরণ, যাকে বলা হচ্ছে হেবিয়াস কর্পাস। একটা দেওয়া আছে ম্যান্ডামাস, পরমাদেশ। প্রতিষেধ হচ্ছে প্রহিবিশন, ঠিক আছে। অধিকার পৃচ্ছা হচ্ছে তোমার কোয়ারেন্টো। উৎপ্রেষণ হচ্ছে তোমার সার্টিওরারি। তাহলে এগুলো একটুখানি পড়ে রাখবে। দেখো প্রথম পয়েন্টটা একটু বলে দিই তোমাদেরকে। হেবিয়াস কর্পাসটা কি বাবা? না তোমাকে পুলিশ গ্রেপ্তার করলো, বিনা নোটিশে বিনা আদেশে তোমাকে গ্রেপ্তার করা হলো, তাহলে পুলিশের ডিউটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু কোর্টে সশরীরে হাজির করতে হবে। সশরীরে যদি হাজির করা না যায়, তাহলে তুমি কিন্তু এখানে রিট জারি করতে পারো সুপ্রিম কোর্টে গিয়ে, এই 32 নম্বর ধারা অনুযায়ী। বাদবাকিগুলো তোমরা পড়ে নেবে, বাদবাকিগুলো তোমাদের বিদেশ স্যার ক্লাস অবশ্যই করাবেন। চলে এসো পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, দেখো এই যে কনসেপ্ট প্রত্যেকটা কোশ্চেনের পিছনে রয়েছে, এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে জানতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। আমি যেমন ফিজিক্সের বললাম, কেমিস্ট্রির কোশ্চেন বললাম, দেখো ইতিহাসের রয়েছে, ভূগোলের রয়েছে, পলিটির রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি ভালো করে না পড়ে যাও বাবা, তাহলে পরীক্ষায় কিন্তু কম্পিটিশনে তুমি পিছিয়ে পড়বে। আর তার জন্য জরুরি কিন্তু কনসেপ্ট সহকারে পড়াশোনা করা। আর আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু কনসেপ্ট সহকারে পড়ান। কোথায় পড়ান? ইওর স্টাডি অ্যাপের মধ্যে পড়ান। ইওর স্টাডি অ্যাপ কোথায় রয়েছে স্যার? গুগল প্লে স্টোরে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নেবে ইওর স্টাডি অ্যাপ। যদি চাও এরকমভাবেই প্রত্যেকটা স্যার ম্যাডামের কাছ থেকে পড়াশোনা করতে, তাহলে পরে তুমি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ইওর স্টাডি অ্যাপের মধ্যে, যেখানে আমি প্রত্যেকটা জায়গায় সায়েন্স পড়াচ্ছি। এখানে আমি মিক্স কোশ্চেন নিয়ে এসেছি, কিন্তু আমি কোর্সের ভেতরে সায়েন্সই পড়াই। তো সায়েন্সের আমি পার্ট দেখবো, বাদ বাকি সাবজেক্টগুলো যেমন ইতিহাস, ভূগোল, এগুলো ম্যাডাম দেখবেন, অতসী ম্যাডাম রয়েছেন। পলিটি দেখবেন বিদেশ স্যার, আমাদের স্ট্যাটিক জিকে, আমাদের ইকোনমিক্সের পার্ট দেখবেন রঞ্জিত স্যার। তো আমাদের এই টোটাল আমাদের 4-5 জন টিচার মিলে জিকে তোমাদেরকে পড়াবেন, এবং জিকে তোমাদেরকে এমনভাবে পড়াবেন যাতে জিকের কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়, সমস্ত প্রশ্নের উত্তর তুমি করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ রয়েছেন আমাদের সুজন স্যার, আমাদের রিজনিং রয়েছেন ঋতব্রত স্যার, যারা এসএসসি পরীক্ষা দেবে তার জন্য ইংলিশ আমাদের ধীমান স্যার রয়েছেন। তো প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু আমাদের চাবুক স্যার ম্যাডাম, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে আমাদের স্যার ম্যাডামরা কীরকমভাবে পড়ায়। আর যারা কোর্সের মধ্যে রয়েছে তারাও কমেন্ট এখানে লিখবে যে আমরা কোর্সের মধ্যে কেমন পড়াই। আমরা শুধু ইউটিউবে এসে বড় বড় ডায়লগ দিয়ে যাই না, আমরা কোর্সের ভেতর পড়াই। তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে তোমরা লিখবে যারা কোর্সের মধ্যে রয়েছে। দেখো এই সমস্ত কোর্স দেখতে পাচ্ছ, এগুলো তোমরা যুক্ত হতে পারো ইওর স্টাডি অ্যাপে গিয়ে। কী সুযোগ সুবিধা পাবে আর বলছি না, এখান থেকে একবার তোমরা দেখে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নেবে। আরও জানতে কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। চলে আসি আমাদের পরের কোশ্চেনে। দেওয়া আছে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে আপনি কোন খাবার খাওয়ার পরামর্শ দেবেন? তাহলে যদি তোমার পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড জাতীয় পদার্থ চলে আসে, কারণ পাকস্থলী থেকে অ্যাসিড নির্গত হয়, ঠিক আছে, তাহলে পাকস্থলী থেকে কোন অ্যাসিড নির্গত হয় বাবা? এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। মনে রাখবে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি খাবারও অ্যাসিড জাতীয় খাবার বেশি খেয়ে নাও, অম্ল জাতীয় খাবার বেশি খেয়ে নাও, তাহলে কি হয়ে যাবে? না গন্ডগোল হয়ে যাবে, শরীরে অম্লের মাত্রা বেড়ে যাবে। তখন তোমাকে সেটাকে প্রশমিত করার জন্য ক্ষার খেতে হবে। ক্ষার খেতে হবে ওই ক্ষার নয় বাবা, ক্ষার মানে হচ্ছে এখানে বেস, তাই তো। ক্ষার জাতীয় পদার্থ খেতে হবে, যেটা রয়েছে আমাদের বেকিং সোডা বা খাবার সোডার মধ্যে। স্যার খাবার সোডার সংকেত কি স্যার? খাবার সোডার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। খাবার সোডা জাতীয় যার মধ্যে পদার্থ রয়েছে খাবার সোডা, সেই জাতীয় পদার্থ তোমাকে খেতে হবে। তাহলে তোমার কি হবে? না অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হবে। তাহলে এখানে অপশন অনুযায়ী এখানে খাবার সোডা হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু যদি হয়
তাহলে পরামর্শ তোমাকে কি দেবেন? পরামর্শ দেবেন তোমাকে অ্যান্টাসিড খাওয়ার জন্য। সেই অ্যান্টাসিডের মধ্যেও আমরা যে সমস্ত অ্যান্টাসিড জাতীয় পদার্থ খাই, যেমন বিভিন্ন রকম তুমি ওষুধ খেয়ে নিলে, গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলে, ঠিক আছে, চলো হ্যাঁ, ওমি খেয়ে নিলে, ওমেজ খেয়ে নিলে, জেলুসিল খেয়ে নিলে, ডাইজিন খেয়ে নিলে, এই প্রত্যেকটার মধ্যে কি আছে জানো? প্রত্যেকটার মধ্যে ক্ষার আছে, না হলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আছে, না হলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দেখবে লেখা আছে ট্যাবলেটের পাতার মধ্যে, দেখবে লেখা আছে, বা দেখবে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড লেখা আছে, এটা হচ্ছে ক্ষার। এই ক্ষার জাতীয় পদার্থ কি করে না অ্যাসিডকে প্রশমিত করে দিচ্ছে। আর অ্যাসিড কোথা থেকে বেরোচ্ছে? পাকস্থলী থেকে বেরোচ্ছে। তার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে HCl। সেটাও তোমরা পড়ে রাখবে। চলে আসি আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেওয়া আছে, নিচের কোন নদীটি গঙ্গার উপনদী নয় কিন্তু সরাসরি বঙ্গোপসাগরে প্রভাবিত হয়েছে? তাহলে এখানে এটা ভূগোলের প্রশ্ন, তোমরা বুঝতে পারছো। তাহলে কোন নদী এখানে দেওয়া আছে? দেখো, গোমতী, ঘরঘরা, কোশি, মহানদী। তাহলে গঙ্গার উপনদী নয় বলেছে, গঙ্গার উপনদী নয়, গঙ্গা থেকে বেরোচ্ছে না। তাহলে আমরা একটা যদি ছবি দেখি, গঙ্গা, গঙ্গা জানি আমরা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং তারপরে আস্তে 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 গিয়ে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে, গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে যদি আমরা দেখি তাহলে গোমতী, গোমতী এখানে তুমি ছবির মধ্যে দেখতে পাবে, গোমতী রয়েছে এখানে, ঠিক আছে, ঘরঘরা, ঘরঘরা তুমি দেখতে পাবে, ঠিক আছে, এখানে রয়েছে ঘরঘরা, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কি রয়েছে এখানে না কোশি, কোশি নদীও তুমি দেখতে পাবে, ঠিক আছে, এটা। তাহলে প্রত্যেকটা দেখো, এই যে গঙ্গা নদী চলে গেছে, এই গঙ্গা নদীরই প্রত্যেকটা উপনদী বেরিয়ে এসছে। কিন্তু এই মহানদী কিন্তু কারোর উপনদী নয়। এই মহানদী সরাসরি এখান থেকে উড়িষ্যা জায়গা থেকে বেরিয়েছে, এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে না, উড়িষ্যা থেকে বেরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরের ছবিতে দেখতে পাবে, এ দেখো এখানে দেওয়া আছে মহানদী, যে মহানদী এখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এখানে তারা পতিত হয়েছে। তাহলে মহানদী হচ্ছে তোমার গঙ্গার উপনদী নয়, কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, মনে রাখবে। ক্লিয়ার? চলে আসো পরের কোশ্চেনে। বলেছে সিন্ধু নদী অববাহিকা ব্যবস্থার একটা প্রধান নদী কোনটা? সিন্ধু নদী অববাহিকা, এটাও ভূগোলের প্রশ্ন। বলেছে সিন্ধু নদী অববাহিকা, সিন্ধু নদী কোথা দিয়ে চলে গেছে? দেখো, যাকে আমরা ইন্ডাস রিভার বলছি, এই ইন্ডাস রিভার চলে গেছে, দেখতে পাচ্ছ এটা ভারতের একবারে উপরের পার্ট, সেখান দিয়ে পাকিস্তানের ভেতরে চলে গেছে। এই সিন্ধু নদীর 5খানা নদী এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে, একটা ঝেলাম, একটা চেনাব, একটা রাবি, একটা সতলজ, ঠিক আছে, এবং একটা হচ্ছে বেয়াস। তাহলে এই 5খানা নদী একসঙ্গে এসে মিলিত হয়েছে ইন্দাসের সঙ্গে বা সিন্ধু নদীর সঙ্গে। তাহলে বলেছে কোশ্চেন এখানে, সিন্ধু নদী অববাহিকা ব্যবস্থার প্রধান নদী কোনটা? তাহলে রাবি হয়ে যাবে সঠিক উত্তর। যমুনা নয়, গোদাবরী নয়, কাবেরী নয়, তাহলে রাবি নদী রয়েছে। বা অপশানে তোমাকে রাবি ছাড়াও দিতে পারে, ঝেলাম দিতে পারে, চেনাব দিতে পারে, ঠিক আছে, রাবি রয়েছে, বেয়াস রয়েছে এবং সতলজ রয়েছে। 5টা নদীর নাম কিন্তু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। 5টা নদী মিলিত হয়েছে, ঝেলাম, চেনাব, রাবি, বেয়াস আর শতদ্রু, ঠিক আছে। চলে আসবে যাকে আমরা কি বলছি, সতলজ বলছি। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে 10 কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম বেগে চলছে। দেওয়া আছে 10 কেজি ভরের বস্তু। দেখো এখানে ফিজিক্সের কোশ্চেন চলে এসছে। তাহলে কোশ্চেন পরীক্ষা তো তুমি এমনই পাবে, এনটিপিসি যখন পরীক্ষা দেবে মিক্স কোশ্চেন পাবে। দেখবে একটা তোমাকে এক্সামিনার ছুড়ে দিল, ভূগোলের কোশ্চেন নাও, তারপর ইতিহাসের কোশ্চেন নাও, করো সলভ, তারপর পলিটির কোশ্চেন নাও, বায়োলজির কোশ্চেন নাও, ফিজিক্সের কোশ্চেন নাও, ম্যাথের কোশ্চেন নাও। তোমাকে কোশ্চেন আসতেই থাকবে, তুমি ক্লিক করবে আর একটা করে কোশ্চেন এক্সামিনার তোমাকে ছুটতে থাকবে, কম্পিউটারের সাহায্যে তোমাকে ছুটতে থাকবে। তোমার ব্রেন কি হবে, একবার এদিক থেকে এদিকে, পলিটি থেকে ইকোনমিক্স, ইকোনমিক্স থেকে ইতিহাস, ইতিহাস থেকে ভূগোল, ভূগোল থেকে আবার জিকে, তাহলে চলতে থাকবে, স্ট্র্যাটেজিকে চলতে থাকবে এরকম ভাবে। তাহলে তোমাকে ব্রেন ওখানে সতেজ রাখতে হবে। এই জন্য এই টাইপের কোশ্চেন নিয়ে এসেছি, মক টেস্টের মতো করে তোমাদের কাছে ক্লাস করাচ্ছি, যাতে কিনা তোমার ব্রেন এখান থেকে অ্যাক্টিভ হতে শুরু করে দেয়, ঠিক আছে, নাহলে ওখানে গিয়ে কিন্তু ঘাবড়ে যাবে, পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে যাবে। তাহলে 10 কেজি ভরের বস্তু রয়েছে, তাহলে এম দেওয়া আছে 10 কেজি। বলেছে বস্তুটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম বেগে চলছে। বেগ হবে না, এখানে ত্বরণ হবে। এখানে কি হবে, এটা ত্বরণ বলে। তাহলে ত্বরণ, এখানে ত্বরণ হয়ে যাবে, কারণ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক। তাহলে এখানে দেওয়া আছে এ, ফর্মুলা দেবে F = ma। যারা কোর্সের ক্লাস করে এই সমস্ত প্রশ্ন জলের দরে উড়িয়ে দেবে, জলের দরে ফলের রস করে দেবে, F = ma। বলো বাবা, ঠিক আছে, যারা কোর্সে আছে এই সমস্ত কোশ্চেন পারবে না, ঠিক আছে, উড়িয়ে দেবে না। চলে এসো। তাহলে F = m মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে এখানে 5, তুই ভাই বস। তাহলে এখানে m মানে 10, এখানে 5, এখানে বস। তাহলে এখানে 5 10 50 হয়ে যাবে নিউটন। এসআইতে দেওয়া আছে, আমি চেঞ্জ করলাম না, তাই এসআইতে উত্তর বেরোবে নিউটন। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4। চলে এসো পরের কোশ্চেনে। দেখো এখানে দেওয়া আছে কম্পিউটারের কোশ্চেন। বলেছে কম্পিউটারের ক্যাশ মেমোরি বা ক্যাচ মেমোরি এর মূল উদ্দেশ্য কি? কম্পিউটারে একটা যে ক্যাচ মেমোরি হয়, সেই ক্যাচ মেমোরির উদ্দেশ্য কি? ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা না, র্যামের জন্য ব্যাকআপ প্রদান করা না বাবা, ঠিক আছে। দেওয়া আছে দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা ডেটা সংরক্ষণ করা। তুমি যে বারবার ডেটা অ্যাক্সেস করছো, সেটাকে সংরক্ষণ করছে, দ্রুত সংরক্ষণ করছে। তুমি একবার এই অ্যাপ থেকে ওই অ্যাপে যাচ্ছ, ওই অ্যাপ থেকে ওই অ্যাপে যাচ্ছ, এই ফোল্ডার খুলছো, ওই ফোল্ডার খুলছো, আবার এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ, এই যে দ্রুত অ্যাক্সেস করছে, এটার কাজ হচ্ছে ক্যাচে মেমোরি, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার 3 আমার সঠিক উত্তর হয়ে গেল। কম্পিউটার থেকে প্রশ্ন আসবে, ভালো করে পড়ে রাখবে। চলে এসো কোশ্চেন। দেওয়া আছে
কোন শাসক 1555 সালের মধ্যে শের শাহ সুরির উত্তরসূরিদের পরাজিত করে তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন এবং দ্বিতীয় আফগান সাম্রাজ্যের অবসান ঘটান? তাহলে এখানে বলেছে কোন শাসক শের শাহ সুরিকে পরাজিত করেছে, করে দ্বিতীয়বার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে? আর কেউ নয়, তার নাম হচ্ছে, দেখতে পাচ্ছ ছবির মধ্যে, হুমায়ুন। হুমায়ুন কি করেছিলেন, চলে এসো। এই হুমায়ুন বেটা হচ্ছে তোমার শের শাহ সুরির কাছে পরাজিত হয়েছিল। হুমায়ুন হচ্ছে বাবরের ছেলে। তাহলে বাবর হচ্ছে ভারতে কি করেছিল বাবা? বাবর হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। প্রথম পানিপথের যুদ্ধ মনে করো 1526 প্রথম পানিপথের যুদ্ধ যখন হয়, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়। কার মধ্যে হয়? বাবর আর তার সঙ্গে সঙ্গে ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদিকে পরাজিত করে লোদি বংশকে অবসান ঘটিয়ে এই বাবর ভারতে কি করেছিলেন না মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তার ছেলে হচ্ছে হুমায়ুন। এই হুমায়ুন যখন রাজা হয় তখন একটা রাজা আসে, হিন্দু রাজা, যার নাম হচ্ছে তোমার শেরশাহ। ঠিক আছে, শেরশাহ সুরি। এই শেরশাহ সুরিকে শেরশাহ সুরি হচ্ছে তোমার হুমায়ুনকে পরাজিত করে দেয়। ঠিক আছে, বাবরকে পরাজিত করতে পারেনি কিন্তু হুমায়ুনকে পরাজিত করে দেয়। তাহলে হুমায়ুনকে যখন পরাজিত করে দেয়, যুদ্ধ হচ্ছে, কনৌজের যুদ্ধ হয় আর বিলগ্রামের যুদ্ধ হয়, দুটো যুদ্ধ হয়। ঠিক আছে, এখানে 1500 একটা হয় 39-এ, আর দেখবে একবার 1540-এ। তাহলে এই 1526 থেকে 40 পর্যন্ত ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কিন্তু তারপরে কি হয় না, হুমায়ুনকে পরাজিত যখন করে দেয়, হুমায়ুন তখন পালিয়ে যায়, আবার চলে যায় পারস্য রাজ্যে, বাইরে থেকে এসেছিল, বাইরে চলে যায়। ঠিক আছে, আর ভারতে তখন এই 15 বছরের জন্য 1540 থেকে 1555 পর্যন্ত এই যে শের শাহ সুরি এবং তার ছেলে, ঠিক আছে, তিনি যখন মারা যায়, তার ছেলে হচ্ছে তোমার সিকান্দার সুরি, এই দুজন হচ্ছে তোমার ভারতে রাজত্ব করেন। তো শের শাহ মারা যাওয়ার পরে সুরি বংশ একটু কমজোর হয়ে যায়, সিকান্দার সুরি অতটা শক্তপোক্ত রাজা ছিলেন না। এবং তারপরে কি হয় না, যেই দেখছেন সিকান্দার সুরি, ঠিক আছে, শের শাহ সুরির ছেলে অতটা ভালো রাজা নয়, সেই সময় কি হয়, হুমায়ুন আবার অ্যাটাক করে। হুমায়ুন যখন অ্যাটাক করে তখন সালটা হচ্ছে 1555 সাল। এই 1555 সালে কি হয় না, সুরি বংশকে পরাজিত করে হুমায়ুন আবার দ্বিতীয়বারের জন্য ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু দুঃখের খবর যে 1555 সালে তিনি যে প্রতিষ্ঠা করেন ভারতে আবার সাম্রাজ্য, তিনি তার পরের বছরই বলহরি হয়ে যান। এবার 1556 সালে আকবর রাজা হন। হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর। এই আকবর আবার গদিতে বসেন, কিন্তু আকবর যখন গদিতে বসেন তখন তার বয়স মাত্র 13 বছর। এই 13 বছর বয়সে তিনি রাজা হন, কিন্তু 13 বছর বয়সে রাজা হলে পারে সে কিছু বোঝে না। তখন তার অভিভাবক থাকে বৈরাম খাঁ। এই বৈরাম খাঁ তখন 1556 সালে রাজা হন এবং দেখে, অন্যান্য রাজ্যরা দেখে যে এই এত বাচ্চা ছেলে রাজা হয়েছে, চলো অ্যাটাক করো। ঠিক আছে, তখন আবার এই মুঘল সাম্রাজ্যকে অবসান করার জন্য একটা রাজা অ্যাটাক করে, যার নাম হচ্ছে হিমু। কার নাম? হিমু। এই হিমু হচ্ছে হিন্দু রাজা ছিলেন, এই এই সুরি বংশেরই একজন হচ্ছে তোমার সেনাপতি ছিলেন হিমু অ্যাটাক করে। তাহলে এই আকবরের অভিভাবক বৈরাম খাঁ তখন কি করে না, আকবরের হয়ে যুদ্ধ করে। তাহলে আকবরের হয়ে যুদ্ধ করে কে না, বৈরাম খাঁ। একটু পড়ে রাখবে, ম্যাডাম তোমাদের এগুলো পড়িয়েছেন, দেখবে 1556 সাল, এনার বয়স 13 বছর বাবা। ঠিক আছে, বৈরাম খাঁ তখন এনার হয়ে যুদ্ধ করে। কার সঙ্গে যুদ্ধ করে? হিমুর সঙ্গে যুদ্ধ করে এবং হিমুকে পরাজিত করে। এই যুদ্ধের নাম হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। পরীক্ষায় দেয়, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে হয়। এবং এই যে হিন্দু রাজা হিমুকে পরাজিত করে দিল বৈরাম খাঁ, আকবরের হয়ে কাজ করলো, আকবর জিতলো এবং এখান থেকে শুরু হয়ে যায় ভারতে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত। মুঘল সাম্রাজ্য বিস্তার লাভ করে, আকবরের পরে আস্তে আস্তে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, এর পর রাজা রাজত্ব করতে থাকে। চলে এসো, অনেক কিছু বলে দিলাম, অল্প সময়ের মধ্যে ম্যাডাম তোমাদেরকে আরো বিস্তারিতভাবে বলবেন। চলে এসো, পরের কোশ্চেন দেওয়া আছে, হলজৈক পুষ্টিতে জটিল প্রাণীদের জন্য প্রথম অপরিহার্য ধাপটা কি? হলজৈক পুষ্টি সাধারণত প্রাণীরা করে, মানুষরাও হলজৈক পুষ্টি করছে, মানে পরভোজী পুষ্টি করছে। এই পরভোজী পুষ্টি 5টা ধাপের মধ্যে কমপ্লিট হয়। প্রথমে হয় খাদ্য গ্রহণ বাবা, প্রথমে কি হয়, খাদ্য গ্রহণ হয়। প্রথমে খাদ্য গ্রহণ করলো, চেবালে করে খেলে, ঠিক আছে। তারপরে এই খাদ্য গ্রহণের পরে হবে পরিপাক। খাদ্য গ্রহণের পরে কি হবে, পরিপাক হবে, খাদ্যটা চলে যাবে মুখের মধ্যে দিয়ে, পাকস্থলিতে ক্ষুদ্রান্তে যাবে, সেখানে পরিপাক হবে, সরল অংশে রূপান্তর হবে। খাদ্য গ্রহণ, পরিপাক, তারপরে হবে শোষণ। এই শোষণ কি হবে না, খাদ্যের সরল অংশগুলো ক্ষুদ্রান্ত থেকে রক্তের মধ্যে চলে যাবে, রক্তের মধ্যে গিয়ে কোষে কোষে চলে যাবে, ক্রিং ক্রিং খাদ্য, ক্রিং ক্রিং অক্সিজেন চলে যাবে, তাহলে শোষণ হয়ে যাবে। এবং কোষে কোষে যাওয়ার পরে কোষের মধ্যে যখন প্রবেশ করবে, সেই পদ্ধতি হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণের মাধ্যমে সরল খাদ্য রক্ত থেকে কোষের মধ্যে চলে যাবে এবং তারপরে অপাচ্য খাদ্য যেগুলো পড়ে থাকবে সে ক্ষুদ্রান্ত থেকে চলে আসবে বৃহদন্ত্রে, বৃহদন্ত্র থেকে পায়ুর মাধ্যমে, বলো হরি হরি বল, ঠিক আছে। তাহলে বহিষ্করণ হয়ে যাবে, চলে যাবে সোজা একেবারে পায়খানার মধ্যে দিয়ে বহিষ্করণ। তাহলে 5টা ধাপের মধ্যে প্রাণীদের খাদ্য প্রক্রিয়া বা পৌষ্টিক ধাপগুলো ঘটে, পুষ্টি ধাপগুলো ঘটে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ মনে রাখবে। কি চেয়েছে? প্রথম ধাপ কি হবে? তাহলে খাদ্য গ্রহণ পড়ে রাখবে, পরীক্ষা দিতে পারে। তৃতীয় ধাপ কি হবে?
তৃতীয় ধাপ কি হবে? শোষণ। দ্বিতীয় ধাপ কি হবে? পরিপাক। চতুর্থ ধাপ কি হবে? আত্তীকরণ। পঞ্চম ধাপ কি হবে? বহিষ্করণ। মনে থাকবে, পরপর 5টা ধাপ বলবে, আগে পরে করলে হবে না। চলে এসো পরের কোশ্চেন। এমএস এক্সেল এর ওয়ার্ড বুক সেভ করার কিবোর্ড শর্টকাট কি কোনটা? বলেছে এমএস এক্সেল এর মধ্যে ওয়ার্কবুক সেভ করার জন্য, মানে সেভ করার জন্য কোন কিটা ইউজ করব আমরা? তাহলে সেভ করার জন্য স্যার এস ইউজ করব। এসে সেভ আসে শর্টকাট, ঠিক আছে? এসে কি আসে? সেভ চলে আসে। যদি বলো বাদ বাকি অপশনগুলো দিয়ে স্যার কি হয়, তার জন্য তোমাকে একটা চার্ট দিয়ে দিচ্ছি, ভালো করে পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই চার্টটা। দেখো এখানে লেখা আছে সিটিআরএল প্লাস এন। সিটিআরএল মানে কন্ট্রোল, তোমরা জানো। কন্ট্রোল প্লাস এন যদি হয় তাহলে হবে নিউ ওয়ার্কবুক। সিটিআরএল প্লাস ও, কন্ট্রোল প্লাস ও যদি করো তাহলে ওপেন ওয়ার্কবুক। যদি এস করো কন্ট্রোল প্লাস এস তাহলে সেভ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এফ করো তাহলে পরে কি আসবে? ফাইন্ড আসবে। কন্ট্রোল প্লাস এইচ করো তাহলে রিপ্লেস আসবে। ভালো করে শর্টকাট কি পড়ে রাখবে, পরীক্ষা আসবে। দেখো কন্ট্রোল প্লাস স্পেস টিপলে পরে সিলেক্ট এন্টায়ার কলাম, ঠিক আছে? এখানে অনেক কলাম থাকে, লম্বা লম্বা কলাম থাকে, ঠিক আছে? কলাম। তাহলে সিটিআরএল প্লাস কন্ট্রোল প্লাস স্পেস সিলেক্ট এন্টায়ার রো চলে আসবে, ঠিক আছে? সরি শিফট, এটা শিফট, এটা কন্ট্রোল প্লাস যদি আমরা স্পেস করি তাহলে পুরো এন্টায়ার কলামটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি শিফট টিপে আমরা করি তাহলে রোটা, রো মানে হচ্ছে তোমার এই যে শোয়ানো অনুভূমিক দাগগুলো হচ্ছে রো বলা হয়, এটা চলে আসবে। F2 মানে হচ্ছে এডিট সেল হবে, ঠিক আছে? অল্ট প্লাস ইকুয়ালস টু যদি একসঙ্গে আমরা টিপি তাহলে পরে কি হবে? অটো সাম চলে আসবে। আর যদি আমরা কন্ট্রোল শিফট আর প্লাস এল একসঙ্গে আমরা ক্লিক করি তাহলে ফিল্টার চলে আসবে। তাহলে এগুলো একটুখানি পড়ে রাখবে, এগুলো হচ্ছে এক্সেলের শর্টকাট কি। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে কে হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন, যা অহিংস প্রতিরোধ এবং স্বরাজ বা স্বশাসনের নীতিগুলোকে বর্ণনা করেছিল? মনে রাখবে বইটার নাম হচ্ছে হিন্দ স্বরাজ। লিখেছিলেন কে? অহিংসবাদী কে ছিলেন? স্যার গান্ধীজি, একদম গান্ধীজি সঠিক উত্তর হয়ে যাবে, মহাত্মা গান্ধী। কবে লিখেছিলেন এটা? 1909, ঠিক আছে? মনে রাখবে এটা। তিনি আফ্রিকা থেকে যখন ভারতে ফিরছিলেন, আফ্রিকা থেকে ভারতে, তিনি আফ্রিকায় গিয়েছিলেন প্রথমে, আফ্রিকায় আন্দোলন করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং সেখান থেকে ভারতে ফিরে এসে তারপর ভারতে আন্দোলন করেন। তাহলে তিনি এই আফ্রিকা থেকে যখন ফিরছিলেন তখন তিনি এই বইটা লিখেছিলেন হিন্দ স্বরাজ, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেন। দেওয়া আছে 106তম সংশোধনী আইনের অধীনে মহিলাদের কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে বা কত শতাংশ আসনকে সংরক্ষণ করা হয়েছে? তাহলে মহিলাদের জন্য 106 নম্বর সংবিধান সংশোধনী চলে এসেছে এবং সেটার মাধ্যমে রাজ্যসভা বলো, লোকসভা বলো, ঠিক আছে? তাহলে এই সংস্থাগুলোর মধ্যে 33% মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেগুলো রাজ্যসভার মধ্যে 33% মহিলা থাকবে, ঠিক আছে? মানে তিনজনের মধ্যে একজন মহিলা। তিনজন যদি ব্যক্তি সিলেক্ট হয় রাজ্যসভায় বা লোকসভায় এমপি হিসেবে, তাহলে এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে তিনজন যদি সিলেক্ট হয়, দুজন হবে পুরুষ, একজন হচ্ছে মহিলা থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 33% রুল, তোমরা পড়ে রাখবে। চলে এসো। পুরুষদের ভাংড়া নাচের সমতুল্য মহিলাদের নাচকে কি বলা হয়? স্ট্যাটিক জিকের প্রশ্ন তোমাদের রঞ্জিত স্যার দেখবেন করিয়েছে, একটা ভিডিও তোমাদেরকে দিয়েছেন রঞ্জিত স্যার, ভালো করে দেখে নেবে। স্ট্যাটিক জিকে পড়বে, দেখবে ম্যাডামও তোমাদের দিয়েছে বিভিন্ন নাচের ভিডিও, গানের ভিডিও সব দেওয়া আছে, ঠিক আছে? একটু পড়ে নেবে, তোমরা দেখে নেবে। তাহলে এখানে পুরুষদের ভাংড়া নাচের সমতুল্য হচ্ছে মহিলাদের কোন নাচ? মহিলাদের হচ্ছে গিদ্দা নাচ। কি নাচ? গিদ্দা নাচ বলা হয়। ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, দেখবে এগুলো, ঠিক আছে? আমি আর বলছি না। নেক্সট চলে এসো। দেওয়া আছে 1992 সালের 71তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের অষ্টম শিডিউল বা তপশিল, অষ্টম তপশিলে কোন ভাষাগুলোকে যুক্ত করা হয়? মনে রাখবে ভারতে যখন সংবিধান চালু করা হয়, যখন ভারত স্বাধীন হয়, তখন মাত্র 14খানা ভাষাকে আইনগতভাবে সঙ্গত দেওয়া হয়েছিল। সংবিধানে লেখা ছিল 14খানা ভাষা, ঠিক আছে? কিন্তু তারপরে আস্তে আস্তে কিছু কিছু ভাষাকে যোগ করা হয়। বর্তমানে ভারতে 22টা ভাষা রয়েছে, সাংবিধানিক ভাষা হচ্ছে 22টা। তার মধ্যে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে যে 71তম সংশোধনী হয়েছিল তার মধ্যে যুক্ত করা হয়েছিল কোঙ্কনি, মণিপুরি এবং নেপালিকে যুক্ত করা হয়েছিল, 3টে ভাষাকে। স্যার বাদ বাকি তাহলে কোন, মানে আর কি কি যুক্ত করা হয়েছে? 14 আর 3 তো 17খানা হলো। দেখো বাদ বাকিগুলো যুক্ত করা হয়েছিল একটা 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1967 সালে প্রথম ভাষা সিন্ধিকে যুক্ত করা হয়েছিল। তাহলে প্রথম ভাষা সিন্ধি হচ্ছে তোমার 1967 21তম সংশোধনী। এবং তারপরে আছে 71তম সংবিধান সংশোধনী, যেটা বললাম কোঙ্কনি, মণিপুরি আর নেপালি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি। তারপরে 92তম সংবিধান সংশোধনী 2003, এখানে আরও 4টে ভাষাকে যুক্ত করা হলো, বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি, এই 4টে ভাষাকে যুক্ত করা হলো। তাহলে প্রথমে 14খানা ছিল, এই একটা 15টা হলো, 16, 17, 18টা হলো, আর এখানে 4টে হলো, 1, 2, 3, 4, 18 আর 4 22টা ভাষা। বর্তমানে ভারতের সাংবিধানিক ভাষা হচ্ছে 22টা। তাহলে 22 ল্যাঙ্গুয়েজ পড়ে রাখবে। চলে এসো পরের কোশ্চেন। বলেছে কুষাণ শাসক কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?
জানো কুষাণদের মধ্যে শ্রেষ্ঠ শাসক হচ্ছে কনিষ্ক। এই কনিষ্ক ছিলেন মনে রাখবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, এবং তার আমলেই চতুর্থ বৌদ্ধ সংহিতি, ঠিক আছে, সংহিতি বলা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংহিতি, তার আমলেই কি করা হয়েছে না করা হয়েছে। স্যার কি করা হয়েছে দেখো, এখানে বলা হচ্ছে যে প্রথম বৌদ্ধ সংহিতি দেওয়া আছে এখানে কত সাল না 483 খ্রিস্টপূর্বাব্দ, 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম হয়। তাহলে প্রথম হয় কার আমলে না অজাতশত্রুর আমলে, ইনি হচ্ছে তোমার রাজগৃহে এটা করেন। তারপরে কি হয় স্যার বৌদ্ধ সংগীতি মানে হচ্ছে তোমার বিশাল একটা আড়ম্বর করা হলো। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের যারা সমস্ত লোকরা আছে, পৃষ্ঠপোষকরা আছে, রাজারা কি করলো বিশাল একটা মেলার মতো সৃষ্টি করে দিল, একটা অনুষ্ঠান করে দিল। হ্যাঁ, লোকজনকে ডাকা হলো, ঠিক আছে, আসুন গণ্যমান্য ব্যক্তিরা আসুন, একটা ধর্মসভা হবে। যেমনভাবে শিকাগো শহরে, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন ধর্ম আন্দোলনের জন্য, ওখানে গিয়েছিলেন, ঠিক আছে, তেমন ধর্মসভা বলতে পারো যে বৌদ্ধ ধর্ম সংহিতি। 4টে হয়েছিল, প্রথমটাকে অজাতশত্রু করেছিল রাজগৃহে, দ্বিতীয় বৌদ্ধ সংহিতি 383 100 বছর আগে, ঠিক আছে, মানে পরে, এটা 100 বছর পরে হবে, খ্রিস্টপূর্বাব্দ আগে আসে, ঠিক আছে, কমতে আসে। তারপরে এটা বৈশালীতে হয়, কালাশোক করেছিলেন। তারপরে এটা তৃতীয় বৌদ্ধ সংহিতি 250 খ্রিস্টপূর্বাব্দ, কমছে, ঠিক আছে, বছর কমছে, খ্রিস্টপূর্বাব্দ হলে কমতে আসে। তারপর 0 আসবে, 0 পরে আবার খ্রিস্টাব্দ চলে আসবে, ঠিক আছে, খ্রিস্টাব্দ আস্তে আস্তে 1 2 3 4 করে আজকে 2025 সাল। আর খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে খ্রিস্টের পূর্বের আগে, জন্মের আগে, ঠিক আছে। পাটলিপুত্রে হয়, সম্রাট অশোক করেন, ঠিক আছে, এবং হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংহিতি পড়ে রাখবে 72 খ্রিস্টাব্দ, কমতে আসে 72 খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ চলে আসলো। কাশ্মীরের কুণ্ডল মনে করেছিলেন সম্রাট কনিষ্ক। তাহলে 4টে বৌদ্ধ সংহিতি ভালো করে স্ক্রিনশট তুলে নেবে, পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন দিতে পারে। চলে এসো নেক্সট। বলেছে পিত্তরসের বাইল জুস যেটাকে বলা হয় উৎপাদন কমে গেলে রোগী কিসের শোষণ অনুভব করে, ঠিক আছে, মানে যদি আমাদের পিত্তরস শোষণ কম হয়ে যায়, পিত্তরস কম নিঃসৃত হয়, তাহলে আমাদের কি হবে, আমাদের জলের সমস্যা হবে, অভাব হবে, গ্লুকোজের অভাব হবে, অ্যামাইনো অ্যাসিডের অভাব হবে, না চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব হবে। একদম সঠিক উত্তর, চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব হয়ে যাবে। তাহলে বাইল জুস যদি কম নিঃসৃত হয় তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কম হবে। কেন? কারণ এই পিত্ত রস কি করছে বাবা, একটু বলে দিই তোমাদেরকে, দেখো এই পিত্ত রস কি করছে, ফ্যাট জাতীয় খাবারকে, চর্বি জাতীয় খাবারকে কি করছে না পরিপাক করতে সাহায্য করছে। তাহলে চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার আমরা যে খাই তাকে পরিপাক করতে সাহায্য করে কে, বাইল জুস। তাহলে বাইল জুস যদি কম নিঃসৃত হয় তাহলে ফ্যাট কম উৎপন্ন হবে, ফ্যাট জাতীয় খাবার পরিপাক হবে না, তুমি তো খাবে কিন্তু কি হবে, সরল অংশে রূপান্তর হবে না, কোষের মধ্যে শোষণ হবে না, বা হচ্ছে সঞ্চিত হবে না, ও বাইরে বেরিয়ে যাবে। তাহলে সেই জন্য কি হবে, আর ফ্যাট জাতীয় খাবার কি করছে, এই ফ্যাট জাতীয় খাবার হচ্ছে ভিটামিনকে, ফ্যাটে দ্রবণীয় যে সমস্ত ভিটামিন আছে সে ভিটামিনকে ও বয়ে নিয়ে যায়, ফ্যাট জাতীয় খাবারগুলো বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কোন ভিটামিনকে বয়ে নিয়ে যাচ্ছে, এডিই কে, এই যে ভিটামিনগুলো রয়েছে এগুলোকে ফ্যাট বয়ে নিয়ে যাচ্ছে। আর যদি ফ্যাটই কমে যায়, ফ্যাটের শোষণই না হয়, তাহলে পরে এ বইবে কি করে। তাই পিত্তরস নিঃসরণ হলে পারে ফ্যাট জাতীয় খাবারের পরিপাক কমে যাবে, আর ফ্যাট জাতীয় খাবারের পরিপাক কমে গেলে পারে এডিই কে এই ভিটামিনগুলো যাবে না, ঠিক আছে, তাহলে এই শোষণ কমে যাবে। চলে এসো নেক্সট কোশ্চেন। বলছে শক্তি বা এনার্জির এসআই একক কি, শক্তি বা এনার্জির এসআই এককের নাম হচ্ছে মনে রাখবে জুল, একদম করলে হবে না ভুল, শক্তির আমাদের এসআই একক হচ্ছে জুল, তার সঙ্গে কার্যের এসআই একক জুল বলা হয়, কার্যের এসআই একক হচ্ছে জুল, শক্তির এসআই একক জুল, কার্যের এসআই একক জুল। স্যার নিউটন কার একক, স্যার বলের একক নিউটন, বলের এসআই একক নিউটন পড়ে রাখবে। স্যার ওয়াট কিসের একক, এটা হচ্ছে ক্ষমতার একক, বারবার বলি এগুলো পড়ে রাখবে। কেলভিন কার একক, কেলভিন হচ্ছে তোমার তাপমাত্রার একক, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, পড়ে রাখবে, ঠিক আছে। চলে এসো, তাহলে একক নিয়েও ভালো করে পড়ে রাখবে, একটা একক তোমাদের পরীক্ষা আসবে, জলের দরে ফলের রস করে উড়িয়ে দেবে। চলে এসো পরের কোশ্চেনে, দেওয়া আছে উইন্ডোজ ওএস এর রিসাইকেল বিনে না পাঠিয়ে কোনো ফাইলকে যদি স্থায়ীভাবে মুছতে হয় তাহলে কি করতে হবে, কোন শর্টকাট কি ইউজ করতে হবে, আমাদের কৌশিক বলে দেবে, কৌশিক সারাদিন কম্পিউটার এসব করে, ঠিক আছে, হ্যাঁ শর্টকাট, কৌশিক বলো কোন শর্টকাট কি ইউজ করবো যদি আমরা রিসাইকেল বিনে ডিলিট না টিপে, ডিলিট টিপলে পারে কি হবে, তোমরা যারা কম্পিউটার করো তোমরা জানবে, ঠিক আছে, তোমাদের কম্পিউটারের পরীক্ষা দিতে হবে, ওখানে ডিলিট মিলিট করা যাবে না, ওই অপশন নেই, ঠিক আছে। তাহলে এখানে ডিলিট যদি ক্লিক করি তাহলে ওটা মুছে গিয়ে কোথায় যাবে না রিসাইকেল বিনে চলে যাবে, ওখান থেকে তুমি কি করতে পারো না রিপ্লেস করতে পারো, ওটাকে আবার তুমি রিস্টোর করতে পারো, আগের জায়গায় চলে আসবে। কিন্তু তুমি যদি শিফট টিপে ডিলিট করো, শিফট প্লাস ডিলিট করে দাও, তাহলে ও ব্যাটা কোথায় চলে যাবে, ব্যাটা বলহরি হয়ে যাবে কম্পিউটার থেকে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে শিফট প্লাস ডিলিট করলে আর রিসাইকেল বিনে যাবে না। কৌশিক ঠিক বললাম, একদম। চলে এসো, কৌশিক জানে। চলে এসো পরের কোশ্চেনে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকদের ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার আর বসতি স্থাপনের অনুমতি দেয়, ভারতের সংবিধানের কোন আর্টিকেলটা বলে যে ভারতের তুমি যে কোনো জায়গায় বসতি স্থাপন করতে পারো, যে কোনো জায়গায় জায়গা কিনতে পারো, কোন আর্টিকেল বলছে, দেখো আর্টিকেল 19, এখানে উত্তর হচ্ছে আর্টিকেল 19 আমাদের সঠিক উত্তর হবে। এবং আর্টিকেল 19-এ আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে, কি বলা আছে বাবা, আর্টিকেল 19-এ বলা আছে যে বাক স্বাধীনতা,
ঠিক আছে, বাক স্বাধীনতা, কোথাও সমবেত হওয়া, কোথাও যাওয়া, ঠিক আছে, মানে তোমার কথা বলার অধিকার, তুমি কিছুর বিরুদ্ধে যে প্রতিবাদ করতে পারবে। হ্যাঁ, তো আমরা যে আজকে আন্দোলন করি, অনেক দেশে আছে আজকে তুমি চীনে গিয়ে আন্দোলন করতে পারবে না, তুমি নর্থ কোরিয়া গিয়ে আন্দোলন করতে পারবে না, তোমাকে ঢিচু ঢিচু করে গুলি করে দেবে, ঠিক আছে। তাহলে তুমি নর্থ কোরিয়া গিয়ে আন্দোলন টান্দোলন বলো, ওখানে কিম জোং আছে, ঠিক আছে, কি বলে এটাকে, কিম জোং না কি সব আছে ওদের, ঠিক আছে, ওখানে আন্দোলন টান্দোলন করা যায় না, ঠিক আছে, কারোর বিরুদ্ধে বলা যাবে না। ওই ডাকলো, কে আন্দোলন করছে, কে বলছে, নিয়ে এসো আন্দোলন, ঢিচু গুলি করে দিল, ঠিক আছে, চলো যাও, আন্দোলন আর হবে না, পরের জন্য আন্দোলন আন্দোলন করবে না, না বাবু আন্দোলন করবো না, চলে গেল, ঠিক আছে, আন্দোলন টান্দোলন কিছু হবে না। মানে তাহলে আমাদের এখানে যে সমস্ত আন্দোলন করা যায়, সেটা আমাদের যে বাক স্বাধীনতা, কারোর বিরুদ্ধে কথা বলার যে অধিকার, সেটা আমরা পাই 19 নম্বর আর্টিকেল থেকে। তো 19 নম্বর আর্টিকেলটা পড়ে রাখবে। তার সঙ্গে সঙ্গে যেখানে আমরা মানে ভারতের ভূখণ্ডের মধ্যে যেখানে খুশি বসবাস করতে পারি, যে কোনো জায়গায় আমরা জায়গা কিনতে পারি। একমাত্র কাশ্মীর ছিল, কাশ্মীর এই আর্টিকেলের বাইরে ছিল, 19 নম্বর আর্টিকেলের বাইরে ছিল কাশ্মীর। ওখানে 370 নম্বর ধারা ছিল, তোমরা জানো, সেই 370 নম্বর ধারা তো এখন হটে গেছে, এখন তুমি কাশ্মীরেও যেতে পারো, ওখানেও জায়গা কিনতে পারো। চলে এসো, দেওয়া আছে, যদিও কেউ যাচ্ছে না কাশ্মীরে, ঠিক আছে। হ্যাঁ, 1905 সালে ব্রিটিশদের দ্বারা প্রবর্তিত বঙ্গভঙ্গ কোন সালে সরকারিভাবে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ নিয়ে আগের ক্লাসের মধ্যে আমি অলরেডি বলেছি, ইউটিউবের আগের ক্লাস দেখে নেবে, যে বঙ্গভঙ্গ কেন হয়েছিল 1905-এ, সেটা বলেছি। এই বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করেছিলেন ভারতের মহান মহান ব্যক্তিত্ব প্লাস বাঙালি, ঠিক আছে, বাঙালিরা আন্দোলন করেছিল, সারা ভারত তারপরে এই আন্দোলনে যুক্ত হয়েছিল, এবং সেই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে বাংলাকে যে দুভাগ করা হয়েছিল, একটা পশ্চিম বাংলা, একটা পূর্ব বাংলা। এই পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে পরে 1911 সালে, 1911 সালে কি হয়েছিল, আবার এটাকে যুক্ত করে দেওয়া হয়েছিল। তাহলে সালটা হচ্ছে 1911, মনে রাখবে, যুক্ত করে দেওয়া হয়েছিল, মানে বঙ্গভঙ্গটাকে রদ করে দেওয়া হয়েছিল, এই যে সরকারিভাবে রদ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর সঙ্গে সঙ্গে দুটো ঘটনা পড়ে রাখবে, যে বঙ্গভঙ্গ যিনি করেছিলেন তার নাম কি ছিল, বলেছিলাম কার্জন, কার্জন দুর্জন ছিলেন, বঙ্গভঙ্গ করেছিলেন। আর বঙ্গভঙ্গ যখন রোধ করেছিলেন, তখন ভাইসরয় কে ছিলেন, তখন ভারতের ভাইসরয় ছিলেন হার্ডিংস, ঠিক আছে, এটা পড়ে রাখবে, হার্ডিংস নামটা পড়ে রাখবে, ঠিক আছে। লর্ড বলবে না, লর্ড লেখা থাকলে আমার মতে যে এই সমস্ত লর্ড ভাইসরয় আগে দেখবে লর্ড দেয়, লর্ড হার্ডিংস, ঠিক আছে, লর্ড ক্যানিং, লর্ড মানে কি জানো, ঠিক আছে, হ্যাঁ, লর্ড নামটা কেন দিয়েছে নিজেদের আগে তুমি বুঝবে, ঠিক আছে। তো আমার মতে ইতিহাসের বই থেকে এই লর্ড নামটা হটিয়ে দাও, ঠিক আছে, লর্ড মড দরকার নেই, ঠিক আছে, লর্ড চমচম করে দাও, লর্ড চমচম, ঠিক আছে। চলো, হার্ডিংস মনে রাখবে, শুধু হার্ডিংস, চলে এসো, ঠিক আছে। লর্ড মানে ভগবান, ঠিক আছে, থরি ভগবানেরা। চলো দেখো, আমাদের কাছে কোনো ভগবান নয়। তাহলে হার্ডিংস হচ্ছে তোমার 1911 সালে কি ছিলেন, ভাইসরয় ছিলেন। কমেন্ট বক্সে বলবে যে লর্ড নামটা হটানো যায় কি যায় না, ঠিক আছে। ইতিহাস বইয়ের একটা আন্দোলন করা উচিত, যে আমাদের সমস্ত মানে যারা বিশেষ বিশেষ ব্যক্তি রয়েছেন, টিচাররা রয়েছেন, যে ইতিহাস বইয়ে, ভারতের ইতিহাস বইতে এরকম লর্ড নাম থাকা যাবে না, ঠিক আছে। কে কে আমার সঙ্গে সহমত কমেন্ট বক্সের মধ্যে বলবে, ঠিক আছে। চলো, ঠিক আছে, দেখো, তাহলে 1911 সালে হার্ডিংস ছিলেন, ঠিক আছে। এবং এই সময় আরেকটা কাজ করা হয়েছিল, যে কলকাতায় হচ্ছে রাজধানী ছিল, ব্রিটিশদের রাজধানী কলকাতা ছিল, বললো কলকাতা থেকে হটিয়ে নাও, ঠিক আছে, হ্যাঁ, কলকাতা থেকে রাজধানীটা হটিয়ে নাও। তাহলে কলকাতা থেকে 1911 সালে এই দেওয়া আছে এখানে 12ই ডিসেম্বর, ঠিক আছে, কলকাতায় 1911 সালের 12ই ডিসেম্বর এরা কি করলো না, রাজধানীকে হটিয়ে নিল, রাজধানীকে হটিয়ে নিয়ে এরা কি করলো না, দিল্লিতে নিয়ে চলে গেল। তাহলে দিল্লিতে রাজধানীকে নিয়ে চলে গেল 12ই ডিসেম্বর, ক্লিয়ার। ওই বছরই, ঠিক আছে, ব্রিটিশদের যে রাজা, ঠিক আছে, কে, কিং জর্জ পঞ্চম বলা হয়, 5। তাহলে তিনি এবং তার স্ত্রী এলেন, ভারতে ডংমং করতে করতে এলেন, ঠিক আছে, গরুর গাড়ি করে, ঘোড়ার গাড়ি করে তিনি ঘুরলেন, দিল্লিতে রাজধানীকে স্থাপন করে দিলেন। মনে থাকবে এটা। চলে এসো পরের কোশ্চেনে, দেওয়া আছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের কোন অংশটি প্রাচীন পলিমাটি দিয়ে তৈরি হচ্ছে? প্রাচীন পলিমাটি। তাহলে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের মধ্যে প্রাচীন পলিমাটি কোনটা? ভাঙর, ভাবর, খাদর আর তরাই, ঠিক আছে। একটু তোমাদের কনসেপ্ট বলে দিই, তোমরা নিজেরাই পেরে যাবে। দেখো, যখন নদী যায়, ঠিক আছে, যখন নদী যাচ্ছে, তখন নদীতে কি হয় না, চারপাশে পলিবালি পড়ে, হ্যাঁ, পলি পড়তে পড়তে যায়, ঠিক আছে। ওই জন্য নদী উপত্যকা এলাকার পাশে কি হয়, উর্বর জমি পাওয়া যায়, পলি মাটি পাওয়া যায়। এবারে কি হয় না, পলি পড়তে 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 কি হয় না, একটা এখানে চড়া পড়ে যায়, ঠিক আছে। নদী অনেক বড় ছিল, মনে করো অনেক বড় নদী ছিল, ঠিক আছে। আস্তে আস্তে কি হলো না, নদীতে পলি পড়তে পড়তে নদী সরু হয়ে গেল। আর পলি, যখন নদী চওড়া ছিল, তখন তার চারপাশে এরমভাবে পলি পড়তো, ঠিক আছে, চারপাশে এরমভাবে পলিবালি পড়তো। পলিবালি পরে কি হতো না, সেখানে ভূমি উর্বর করে দিত, ঠিক আছে, পলিমাটি। তো এই অনেক দিন আগে যেটা প্রাচীন পলি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ভাঙর, সেটা হচ্ছে কি বাবা, ভাঙর, ঠিক আছে, ওটাকে নাম দিচ্ছি আমরা ভাঙর, ঠিক আছে। আস্তে আস্তে নদী সরু হচ্ছে, যখন নদী সরু হচ্ছে, তখন তো এই পাশে আর পলি পড়বে না, ঠিক আছে। তখন এই নদী শুরু হয়ে গেছে, ওর চারপাশে এখানে এখানে পলি পড়বে, চারপাশে এরম এরম জায়গায় পলি পড়বে। তাহলে এই নতুন পলি তৈরি হবে এখানে, এই নতুন পলিকে বলা হচ্ছে খাদর, ঠিক আছে। তাহলে যেগুলো পুরনো প্রাচীন পলিমাটি তৈরি হয়েছিল, যখন নদী চওড়া ছিল, তখন
প্রাচীন পলিমাটিকে বলা হচ্ছে কি বাবা, না ভাঙর বলা হচ্ছে। আর যে নতুন পলিমাটি, নদী শুরু হয়ে গেছে, হ্যাঁ, আশেপাশের জায়গায় শুধু পড়ছে, এটাকে বলা হচ্ছে কি বাবা, ওটাকে বলা হচ্ছে খাদর। তাহলে উত্তর কি হচ্ছে, উত্তর চেয়েছে প্রাচীন পলিমাটি। আর প্রাচীন পলিমাটি মানে কি বললাম, প্রাচীন পলিমাটি হচ্ছে তোমার ভাঙর, তাহলে ভাঙর হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর। আর যদি বলতো নতুন পলিমাটি তাহলে হতো খাদর, মনে থাকবে? ঠিক আছে ম্যাডাম, তোমাদের এগুলো পড়িয়েছেন, চলো আমি আর একবার রিভিশন করিয়ে দিলাম। দেয়া আছে 2 মোল CO2 তে কত সংখ্যক অণু পাওয়া যায়। এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য HW দিচ্ছি, আজকে লাস্ট কোশ্চেন এটা। এই কোশ্চেনটা তোমাদের জন্য HW থাকবে, এটা আমাদের কেমিস্ট্রির কোশ্চেন। দিয়েছে 2 মোল CO2 তে কত সংখ্যক অণু পাওয়া যায়, কমেন্ট বক্সের মধ্যে লিখবে। পরের ক্লাসে এই কোশ্চেনের অ্যান্সার বলে তারপরে আমরা পরের ক্লাস স্টার্ট করব, মানে পরের দিনের ক্লাস স্টার্ট করব। মিক্স কোশ্চেন তোমাদের কেমন লাগছে, শুধু সায়েন্স ছাড়াও আমরা যে ইতিহাস, ভূগোল, পলিটি এই সমস্ত কোশ্চেন করাচ্ছি, এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে। তাহলে এনটিপিসির জন্য আরও প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।